হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করতেছি। অ্যানোটেশনটা আবার চলে গেছে। হ্যাঁ, যে কোনো একটা প্রসেস করার জন্য তোমার রেসিপির দরকার হয়। যখন আমি কেমিক্যাল সলিউশন ইউজ করব, ওই সময় আমার একটা স্ট্যান্ডার্ড রেসিপির প্রয়োজন হয়। রেসিপির প্রয়োজন হয় হচ্ছে কেন, ওই আমি যে কেমিক্যাল গুলো ইউজ করব, ওইগুলো প্রথমে রেসিপিতে আমি পার্সেন্টেজটা দেব। তো পার্সেন্টেজটা রেসিপিতে আমি দেব, কিন্তু পরবর্তীতে সেই রেসিপি অনুযায়ী আমি কত গ্রাম বা কত লিটার কেমিক্যাল সলিউশন ইউজ করব, হ্যাঁ, ওইটা আমার পরবর্তীতে ক্যালকুলেশন করে হিসাব করে করতে হয়। তার মানে হচ্ছে মল্ট এক্সট্রাক্ট এনজাইম যেটা আছে এখানে দিচ্ছে 0.5 থেকে 2%। 2% এটা কিসের কিসের 2%? এটা এখানে লেখা হচ্ছে মানে অন দা ওয়েট অফ ফ্যাব্রিক। মানে হচ্ছে আমি যে ফেব্রিকটা প্রসেস করব, ওই ফেব্রিকটার ওয়েটের উপর 2% করে আমি মল্ট এক্সট্রাক্ট এনজাইম ইউজ করব। তার মানে যদি ফেব্রিকটার ওয়েট 100 গ্রাম হয়, ফেব্রিকটার ওয়েট যদি 100 গ্রাম হয়, তাহলে আমি এনজাইম কত গ্রাম ইউজ করব? 2 গ্রাম। হ্যাঁ, 2 গ্রাম। তাহলে আমি যে ফেব্রিকটা প্রসেস করব, সাপোজ এটার ওজনের উপর বেস করে আমি এই রেসিপি অনুযায়ী 2% থাক, 2% বা 0.5% আছে, যতটুকু আছে ফেব্রিকের ওয়েটের উপর ডিপেন্ড করে ওই ঠিক নির্দিষ্ট পরিমাণে আমি কি ইউজ করবো, এনজাইম ইউজ করবো, ঠিক আছে? তো এই জন্য রেসিপিটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো রেসিপিটা হচ্ছে তাহলে মল্ট এক্সট্রা এনজাইম ইউজ করবো, আর সময় লাগবে আমার 3 থেকে 4 ঘন্টা। যদি আমি কনসেন্ট্রেশন আরো বাড়াই, তাহলে আমার এই যে ইয়াটা মানে টাইমটা আরো কমে আসবে, ঠিক আছে? ম্যাক্সিমাম অ্যামাউন্ট কনসেন্ট্রেশন কেমিক্যাল ইউজ করলে। আর টেম্পারেচার আমার 50 থেকে 60 ডিগ্রিতে এইটা এনজাইমটা, এবং পিএইচ যখন 6 থেকে 7.5 এর ভিতর থাকে, ওই সময় এনজাইমটা ভালো মতোই কাজ করে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম এনজাইমে 70 ডিগ্রির উপরে গেলে তখন আর কাজ করে না, ঠিক আছে? তো প্রসেসটা আমরা কিভাবে করি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি যে রেসিপি নিলাম, রেসিপি অনুযায়ী এখানে আরেকটা জিনিস দেখো, যে পিএইচ আমি 6 থেকে 7.5 রাখবো, ঠিক আছে? পিএইচটা, তো পিএইচটা আমার 7-এ নিয়ে যেতে হলে আমার কিন্তু অ্যালকালি ইউজ করতে হইতে পারে, ঠিক আছে? তো আমি আমার 7-এ নেওয়ার জন্য আমি অ্যালকালিও ইউজ করতে পারি। অ্যালকালি ইউজ করে এরপরে তোমার পিএইচ পেপার আছে, পেপারটাতে পেপারটা সলিউশনে দিয়ে দেখা হয়। ওই পেপারের মধ্যে পেপারটা পিএইচ পেপার যেটা আছে এটা কালার চেঞ্জ হয়ে যায়। তো 7-এ থাকলে যে কালার হবে, 6-এ থাকলে অন্য কালার হবে। তো ওই কালারটা দেখে মানে পিএইচ পেপারটা আমি সলিউশনে ডুবাবো, ডুবে দেখবো, দেখার পরে এরপরে যখন পিএইচ পেপারটা কালার চেঞ্জ হয়ে যাবে, 7-এর জন্য যে কালারটা দরকার যদি এটা আসে, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমার পিএইচটা ঠিক আছে। এটা তোমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করবে তখন বুঝবা। এগুলোর উপর প্র্যাকটিক্যাল আছে তোমার স্কোয়ার আর ব্লিচে। এটা কি নির্দেশকের মতো? হ্যাঁ, নির্দেশক না, মানে এটা পিএইচ পেপার আর কি। মানে এটা দিয়ে তোমার এই যখন আমি পিএইচটা কত আছে, আমার কত দরকার, বেশি আছে না কম আছে, তো আমি পিএইচ পেপারটা যখন দেব, দেওয়ার পরে আমি এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো এক এক কালার হওয়া মানে পিএইচ লেভেলটা এক এক রকম। তো তাহলে যদি ধরো ধরো ভায়োলেট কালার দেখাচ্ছে, তখন আমার পিএইচটা ধরো ভায়োলেট কালারের জন্য পিএইচটা এত, ধরো 13 বা 14 এরকম, হ্যাঁ। তো ওই কালার যখন ওই কালারটা দেখা, তখন দেখা যায় পিএইচটা আমার, আমি ধরে নেবো যে আমার পিএইচটা অত অত, মানে 13 বা 14, 13 12 এরকম আসে, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি যখন করবা তখন বুঝবা এটা। তো এখন আমি সলিউশনটা পুরোটা নেব এখানে, প্যাডিং বাথের মধ্যে আমি নেব। তো এখানে প্যাডিং বাথ কেন, এটা হচ্ছে ওই অনেকগুলো প্যাডার থাকে, ঠিক আছে? প্যাডার থাকে, এজন্য প্যাডিং বাথ। এখন ফেব্রিকটা তোমার প্রথমে সলিউশনের মধ্যে, এই সলিউশনের টেম্পারেচার 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মধ্যে থাকবে, এবং
এটা ধরো ইমার্শন রোলার। ইমার্শন মানে হচ্ছে মানে যে ডুববে আর কি, ইমার্স, ঠিক আছে। তো আহ, তার মানে ফেব্রিকটা এনজাইম সলিউশনের মধ্যে যাবে, এরপরে তোমার স্কুইজিং হবে। স্কুইজিং কেন করা হয়? যে এখান থেকে যদি সলিউশন তোলার সময় অনেক সলিউশন উঠে গেল, তাই না? এটা যদি আমি স্কুইজিং না করি তাহলে কিন্তু সলিউশন নিয়ে ফেব্রিকটা উঠে যাচ্ছে। স্কুইজিং না করলে কিন্তু আমার কেমিক্যাল সলিউশন কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। স্কুইজিং করলে হয় কি, যে এক্সট্রা পার্ট, মানে এক্সট্রা যে ইয়াটা তুললো কেমিক্যাল বা সলিউশনটা তুললো, এটা স্কুইজিং করলে তখন পানিটা, সলিউশনটা আমার নিচের দিক দিয়ে এসে এখানে পড়ে যায়। জিনিসটা বুঝছো? এটা আমি এই কথাটা বারবারই বলি তোমাদেরকে এটা। হুম। স্কুইজিং করা হয় কেন? স্কুইজিং কিন্তু অনেকগুলো কাজ তোমরা পরবর্তী ফিনিশিং প্রসেসেও দেখবা যে স্কুইজার বা প্যাডার, এগুলোকে স্কুইজিং রোলার বলা হয় আর কি। স্কুইজিং রোলার গুলো দিয়ে স্কুইজ করলে মানে হচ্ছে আমি যখন বালতিতে একটা কাপড় ফেললাম, ডুবালাম, এরপরে কাপড়টা আমি তুললাম, তোলার সময় কিন্তু এটা প্রচুর পরিমাণে পানি সহ নিয়ে কাপড়টা উঠে, তাই না? এরপর আমি যদি কাপড়টাকে মোচড়াই, হ্যাঁ, স্কুইজ করে, তখন দেখা যায় কি অতিরিক্ত পানিগুলো ঝরে যায়। এরকম এটা যদি সব সলিউশন একসাথে নিয়ে উঠে যায় তাহলে তো হবে না। তো আমার স্কুইজার গুলো এমন ভাবে বসাইতে হবে যাতে এটা ধরো ফেব্রিকটা এই পানিতে ডোবার আগে দিয়ে এটার ওজন ছিল 100 গ্রাম। মনোযোগ দিয়ে খেয়াল করো, ফেব্রিকটা যখন আমি সলিউশনে ডুববো এর আগে এটার ওজন ধরো 100 গ্রাম, সলিউশন সহ নিয়ে এটা কিন্তু তখন 400-500 গ্রাম হয়ে গেছে পানি, সলিউশন সহ। তো স্কুইজিংটা আমি এমন ভাবে করবো, এমন প্রেসার দেব যাতে পরবর্তী স্কুইজিং হওয়ার পরে আমার ফেব্রিকটার ওয়েট কত হবে? 200 গ্রাম হবে। তার মানে ইনপুটে আমার 100 গ্রাম গেল, আউটপুটে আমার পানি সহ সলিউশন সহ ওজনটা হয়ে গেল কত? 200 গ্রাম। তাহলে 200 গ্রাম হলে তাহলে আমার ওই যে 2% আমি মল্ট এক্সট্রাক্ট এনজাইম ইউজ করলাম, ওই 2%ই তোমার পিক আপ হলো। ব্যাপারটা বোঝো নাই? না স্যার। মানে হচ্ছে আমি 2% এনজাইম ইউজ করছি না, 2%। জি স্যার। 2%, তার মানে হচ্ছে আমার 100 গ্রামে আমার 2 গ্রাম ইউজ করছি। তো আমার 2 গ্রামটাই ফেব্রিকে পিক আপ করতে হবে। তো পিক আপ করতে হলে আমি ধরো তোমার ধরো সলিউশনে আমি 100 100 ml পানি ইউজ করছি, ঠিক আছে, পুরো সলিউশনে। হ্যাঁ, সাপোজ ধরো 100 ml পানিতেও আমার 2% ইয়া আছে, এনজাইম আছে। ওই 2%ই কিন্তু আমার ফেব্রিকে উঠে আসতে হবে, তাই না? তো ওই পানিতে 100 ml পানিতে যদি 2% এনজাইম থাকে, ওই এনজাইমটা পুরাটা যদি তুলে আসতে হয় তাহলে ধরো ফেব্রিকের ওজন প্রথমে 100 গ্রাম, পরে ওয়াটারের 100 ml সহ ফেব্রিকের ওজন টোটাল 200 গ্রাম হতে হবে। তাহলে ওই 2%টা ফেব্রিকে চলে আসলো। আর যদি ফেব্রিকের ওজন যদি 200 গ্রামের থেকে বেশি হয়, 300 গ্রাম হয়ে যায়, তাহলে কিন্তু আমার কেমিক্যাল আর বেশি শোষণ করে ফেললো না ও। জিনিসটা বুঝছো? জি স্যার। হ্যাঁ, বুঝছো। অবশ্যই এটা তোমাদের এখন লাগবে না, তো ফিউচারে লাগবে আর কি। এরপর আমি আগে আগে কিছু জিনিস বলতেছি আর কি। 100% পিক আপ বলতে বোঝায় ফেব্রিকটা যখন ডুববে তখন যদি এটার ওজন যদি 50 গ্রাম হয়, তাহলে এটা পিক আপ হওয়ার পরে 100% পিক আপ মানে এটা হয়ে যাবে 50 দুগুণ না 50। 50-এর 100% সমান কত? মানে 100% পিক আপ মানে হচ্ছে 50-এর দ্বিগুণ, তার মানে 100। আর 100 গ্রাম যদি ওজনের ফেব্রিক হয়, এটা 100% পিক আপ মানে হচ্ছে এটার ওজন হয়ে যাবে 200 গ্রাম। কথা হচ্ছে, তার মানে এটা 100 ml সলিউশন পিক আপ করবে। স্যার দ্বিগুণ বাড়ি যাবে আর কি। হ্যাঁ, দ্বিগুণ বাড়বে। ঠিক আছে। এরপরে উইঞ্চের মধ্যে দিয়ে এগুলো হচ্ছে উইঞ্চের মধ্যে গিয়ে এখানে স্টোরেজ ট্যাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে মানে তোমার এখানে আমি যে সলিউশন ইউজ করলাম, তো এটা কাজ করার জন্য আমার টাইম দিতে হবে না। যে 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি যে ওই যে সলিউশনটা ফেব্রিকের মধ্যে আসলো, পিক আপ করলো, পিক আপ করার পরে ওই এনজাইমটা কাজ করার জন্য আমার টাইম দিতে হবে। সেই কারণে আমি এখানে আহ, এখানে রাখবো। তো এইখানে স্টোর করে রাখবো যাতে আমার এটা এনজাইমটা কাজ করার জন্য সময় পায়। তো ওইটা আমি করতে পারি কি, 50 to 60 সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে যদি আমি 50 থেকে 60 সেন্টিগ্রেড টেম্পারেচার দিতে পারি, তাহলে আমি 5 মিনিট স্টোর করলে হয়ে যাবে। আর যদি রুম টেম্পারেচার রাখি তাহলে 3-4 ঘন্টা রাখতে হবে, ঠিক আছে। মানে স্টোরটা যদি আমি রুম টেম্পারেচারে ফেব্রিকটা রাখি তাহলে 3-4 ঘন্টা রাখতে হবে। আর যদি 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে স্টোর করে
তাহলে তোমার 5 মিনিট আমি স্টোর করলে আমার কাজ হয়ে যাবে, মানে তোমার স্টার্চটা ভেঙে যাবে। এরপরে যে স্টার্চটা ভেঙে গেল এটা তো ফেব্রিকের গায়ের উপর রয়ে গেল, তাই না? তো এরপরে আমার কি করতে হবে, ওইটা ফেব্রিক স্টার্চটা রিমুভ করার জন্য, মানে এটা ওয়াটার সলিউবল করে ফেলতে হবে। তো সলিউবল করার জন্য আমার অবশ্যই ওয়াটার ট্যাঙ্কে নিয়ে যেতে হবে, তার মানে ওয়াশিং ট্যাঙ্কে নিয়ে যেতে হবে। তো এখানে আমি ওয়াশিং করবো যে ওয়াটার দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশিং করলে হবে। ওয়াশ করলে হবে কি, ওই যে স্টার্চ ফেব্রিকের গায়ে যে স্টার্চটা ভেঙে ডেক্সট্রিন বা গ্লুকোজে পরিণত হলো, তো ওটা তোমার পানিতে গিয়ে সলিউবল হয়ে যাবে, সলিউবল হয়ে ফেব্রিকটা স্টার্চ ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? স্যার এখানে তো আবার স্কুইজিং করবো তাই না? হ্যাঁ, এখানে স্কুইজিং করবেন, না হলে তো তোমার ফেব্রিকের ওয়েট বেশি থাকবে, তারপরে তোমার পরবর্তী প্রসেসের জন্য তুমি ফেব্রিকটাকে ইয়া করতে পারবে না। স্কুইজিংটা লাগবে, এবং স্কুইজিংটা হচ্ছে তোমার অতিরিক্ত পানি রিমুভ করারও একটা প্রসেস। এমনিতে আমি যদি ড্রাইং করে টেম্পারেচার দিয়ে হিট দিয়ে কাপড় শুকাতে যাই, তাহলে কিন্তু আমার প্রচুর এনার্জি লস হবে। সেই কারণে আমি স্কুইজিং করলে আমার ওয়াটারটা আগে থেকে এক্সট্রা কিছু ওয়াটার রিমুভ হয়ে যাবে, তাহলে আমার ড্রাইং প্রসেসে কষ্ট হবে না। ঠিক আছে? আবার বলছি, আমি প্রথমে হচ্ছে তোমার এখানে এনজাইম মিক্সটা থাকবে, এনজাইম মিক্সের মধ্যে তোমার ফেব্রিকটা ইমার্জ করব। ইমার্জ করার পরে এরপরে আমি স্কুইজিং করব, স্কুইজিং করার পরে এরপরে স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে আমি স্টোর করে রাখবো। যদি আমি টেম্পারেচার 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে পারি, তাহলে এখানে প্রায় 5 মিনিট স্টোর করলে আমার হয়ে যাবে। এরপর আমি যে এই ইনসলিউবল স্টার্চ গুলো যে ইনসলিউবল থেকে সলিউবল হয়ে গেল, তো এখানে গিয়ে আমি এটা কি করব, এর পানিতে ওয়াশ করব। ওয়াশ করলে তাহলে আমার ইয়াগুলা সলিউবল, ওয়াটার সলিউবল হয়ে যাবে, তার মানে ফেব্রিক থেকে রিমুভ হয়ে যাবে। এরপর আমার ফেব্রিকটা পরবর্তী প্রসেসে নিয়ে যেতে পারবো। ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ, স্যার আমরা প্যাডিং বেতে যখন যদি 100 গ্রাম ফেব্রিক দিই, তাহলে স্যার ওই লাস্ট প্রসেস যেখানে আমরা ফেব্রিকটা উইচ করার পর রাখি আর কি, ওখানে কত গ্রাম হবে? 100 গ্রাম ফেব্রিক আমি ইমার্স করব। ঠিক আছে? তো এটাকে অ্যাড অন বলে, মানে অ্যাড অন, মানে আমি কত পার্সেন্ট কেমিক্যাল ফেব্রিকে অ্যাড করতেছে। তো না এটা স্যার, যদি হ্যাঁ স্যার আমি বলতেছি প্যাডিং বাতে আমরা যদি 100 গ্রাম ফেব্রিক দিই, তাহলে লাস্টে যে এই প্রসেসটা করি অর্থাৎ জমা স্টোরটা করি একদম সবার শেষে ওয়াশিং করার পরে, তখন হুম, ওখানে ফেব্রিকের ওজনটা কত হবে? এই যেখানে ইয়া হবে পরবর্তীতে, হ্যাঁ, উইন্স করার পর মানে অর্থাৎ ওয়াশিং করার পর আমরা জমা রাখি না এক হ্যাঁ জায়গায়, হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, ফেব্রিকের ওই 100 গ্রাম ও ও ফেব্রিকের ওজন কত হবে? ওইখানে ওইখানে ওজন একটু কমবে, ওজন একটু কমবে। ওই আচ্ছা স্যার। ক্ষেত্রে আমার ওই ক্ষেত্রে ওজন কমবে, কারণ হচ্ছে স্টার্চ ম্যাটেরিয়ালটা তোমার ফেব্রিক থেকে রিমুভ হয়ে গেছে, সেই কারণে ওয়েট একটু কমবে। তারপর হচ্ছে আবার ওই ক্ষেত্রে আমার নির্দিষ্ট করে 100% পিক আপ করার প্রয়োজন নেই, কিন্তু এনজাইমের ক্ষেত্রে আমার এটা প্রয়োজন আছে, এটা ইম্পর্টেন্ট। পরে দিয়ে আমি পানি দিয়ে ওয়াশ করতেছি, তো ওই জি ক্ষেত্রে স্যার। আমার ওইটা পিক আপ পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার ইয়ার ক্ষেত্রে আমার পিক আপটা অনেক ইম্পর্টেন্ট, যেখানে আমি এনজাইম এনজাইম সলিউশন ইউজ ডিফেজিং। করতেছি। কারণ হ্যাঁ, কারণ আমি এনজাইম দেবো এত পার্সেন্ট, তাই না? ওই সলিউশনে আমি এত পার্সেন্ট এনজাইম ইউজ করলাম, তো ওই এনজাইমটা কিন্তু আমার পিক আপ হইতে হবে ফেব্রিকে। তার মানে অন দা ওয়েট অফ ফেব্রিক, তার মানে 100 গ্রাম ফেব্রিকের ক্ষেত্রে আমার 2 গ্রাম করে করে এটা কিন্তু 2%। অ্যাড হয়ে, হ্যাঁ 2% করে এটা ফেব্রিকের উপর কিন্তু আসতে হবে। তো সেই কারণে এটা এনজাইম সলিউশন ইম্পর্টেন্ট। আবার জি স্টার্চ যেহেতু রিমুভ হয়ে যায়, তখন এটা পরবর্তীতে ওয়েটটা একটু কমে। ঠিক আছে? স্যার। এখন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিসাইজিং, মানে যে করলাম, হ্যাঁ ওটা আসলে কি ডিসাইজড হয়েছে কিনা, বা কতটুকু ডিসাইজিং হয়েছে, হ্যাঁ ওটা আমি টেস্ট করতে হবে। মানে যে কোনো তুমি ধরো স্কোরিং, ব্লিচিং, ডিসাইজিং এগুলো করার পরে কিন্তু টেস্ট করতে হয় যে আমার এটা কি ঠিক মতো হয়েছে কিনা। যদি এটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু বুঝবো যে মানে আমার পরবর্তী ডাইং প্রসেস বা প্রিন্টিং প্রসেসে সমস্যা হবে। তো সে কারণে আমার কিন্তু টেস্ট করে নিতে হয় যে আমার ডিসাইজিংটা আসলে কি পারফেক্টলি হয়েছে কিনা। তো এটার জন্য শুধু আয়োডিন দিয়েও করা যায়, তারপর আবার ওয়েট লস কিছু টেস্ট আছে। তো সবচেয়ে সহজ পরীক্ষা হচ্ছে এটা, এই জন্য এটাই দিছে। তো পটাশিয়াম আয়োডাইড আর আয়োডিন 100 ml পানির সাথে মিক্স করবা। মিক্স করার পরে এরপরে ফেব্রিকের উপর কয়েকটা ড্রপ ফেলতে হবে। ঠিক আছে? পটাশিয়াম আয়োডাইড আর আয়োডিনের ড্রপলেট
ফেব্রিকের উপর ফেলতে হবে। যদি ডিপ ব্লু কালারের ড্রপলেট তৈরি হয় তাহলে বুঝবে যে মানে এখনো স্টার্চ রয়ে গেছে, তার মানে ডিসাইজিংটা এখনো হয় নাই। আর যদি কমপ্লিট। ভায়োলেট কালার আসে তাহলে হচ্ছে পার্শিয়ালি ডিসাইজিং হয়েছে, আর যদি ব্রাউন কালার আসে তার মানে ডিসাইজিংটা ভালো মতো হয়েছে। ঠিক আছে, জিনিসটা বুঝছো? জি স্যার। একদম ইজি প্রসেস। স্যার ডিসাইজিংটা ভালো মতো হলো। হ্যাঁ স্যার আপনি স্যার একটু আগে আমাদের স্যার যে বুঝছো, ওইখানেও যে বক্স ইউজ করতে পারো, এখানেও হ্যাঁ ওইটা তোমার টেম্পারেচার 50 to 60 ডিগ্রি আমি স্টিম সাপ্লাই দিলে তখন টেম্পারেচারটা 50-60 ডিগ্রি তুলতে পারবো আমি। তুলতে পারলে ওইখানেও 5 মিনিট স্টোর করে এরপর আমি আবার সামনের দিকে আগায় দিতে পারবো। ঠিক আছে, জি স্যার। জেবক্স নিয়ে ভালো মতো পড়বো, ইয়াতে স্কোরিং পড়াবো, জেবক্স কেয়ার বলার এগুলা নিয়ে। এখন এখন হচ্ছে স্কোরিং প্রসেস। ঠিক আছে, এখন নতুন আরেকটা চ্যাপ্টারে আমরা ঢুকছি। ঠিক স্যার আছে, আমাদের স্যার নতুন ডিসাইজিং এর মধ্যে তো স্যার এটা পড়াইছেন যে স্যার হাইড্রোলাইটিক যে ইয়াটা ছিল ইয়াটা হ্যাঁ। তখন স্যার আমাদের অক্সিডেটিভটা কি স্যার লাগবে না? না, অক্সিডেটিভটা আমরাও পড়ি নাই, তোমাদেরকেও পড়াচ্ছে তাহলে না স্যার ওটা মনে হয়। আমাদের লাগবে না। না, জি আমাদের সময় আমাদের স্যাররা পড়ায় নাই। স্যার। এনজাইমটাই বেশি ইউজ হয় আর কি। ঠিক আছে, জি স্যার। আর আচ্ছা তারপরে হচ্ছে স্কাওয়ারিং প্রসেস। এখন নতুন একটা প্রসেস আসছে, স্কাওয়ারিং প্রসেস। স্কাওয়ারিংটা হচ্ছে তোমার ওই যে আমাদের ন্যাচারাল যেসব ফাইবার থাকে, ফাইবারের মধ্যে কিন্তু অনেকগুলো মানে কি থাকে, কেমিক্যাল কম্পোজিশনে পড়ছিলাম, অনেকগুলো কেমিক্যাল থাকে। এর মধ্যে কিছু মেইন যেটা থাকে, যেমন কটন ফাইবারে সেলুলোজ থাকে, জুট ফাইবারে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজও থাকে। তারপরে আবার ইয়া থাকে, সিল্ক ফাইবারে তোমার ফিব্রোইন থাকে, সেরিসিন থাকে, তাই না? তো দেখা যায় কি অনেকগুলা কেমিক্যাল যেগুলো হচ্ছে মানে মূলত আমাদের পরবর্তী প্রসেসিং এর জন্য, ডাইং বা প্রিন্টিং এর জন্য ক্ষতিকারক। ওরা করে কি, যেমন ক্ষতিকারক বলতে ধরো ওয়াক্স আছে না, ওইটা কটনের যে ওই তোমার প্রাইমারি সেল ওয়াল থাকে, ওখানের মধ্যে তোমার পেকটিন থাকে, ওয়াক্স থাকে। তো ওইটা করে কি কালারটা, ওয়াক্সটা করে কি কালার ইয়াটাকে হাইড্রোফোবিক করে ফেলে। তখন দেখা যায় কি হাইড্রোফোবিক করলে এটা অ্যাবজর্বেন্সি পাওয়ারটা কমে যায়, তখন দেখা যায় কি যে ডাইস কেমিক্যালস আর অ্যাবজর্ব করতে চায় না। তো এরকম আমার ডাইং এর ক্ষেত্রে, প্রিন্টিং এর ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হয়। সেই কারণে আমার কিছু 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 ইম্পিউরিটিস দূর করতে হয়। স্কাওয়ারিংটা হচ্ছে আমি ইম্পিউরিটিস গুলো দূর করবো, আর ব্লিচিংটা হচ্ছে আমি ন্যাচারাল কালারটা দূর করবো। ঠিক আছে, স্কাওয়ারিং এ হচ্ছে আমি অনেক কিছু দূর করবো, সেটা হচ্ছে তোমার অয়েল, ওয়াক্স, তারপরে ফ্যাট, এই জাতীয় জিনিস থাকবে, তারপরে প্যাকটিন থাকবে। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো, তারপর প্রোটিন থাকবে। এই জাতীয় জিনিসগুলো আমি দূর করবো। কোথা থেকে? ধরো কটনের ক্ষেত্রে হিসাব করলাম, কটনের ক্ষেত্রে আমি অয়েল, ফ্যাট, তারপরে প্যাকটিন, তারপরে ওয়াক্স, এইসব আমি দূর করব, প্রোটিন। তারপরে সাথে আবার প্রসেসিং এর সময় অনেকগুলো ডাস্টও কিন্তু এসে পড়ে, বিভিন্ন অয়েলও এসে পড়ে ফেব্রিকে। যেমন নিট ফেব্রিকে তো আমাদের সবসময় অয়েল ইউজ করতে হয়, তো অনেক সময় অয়েল স্পট পড়ে ফেব্রিকে। তো এসব দূর করার জন্য যে প্রসেসটি ইউজ করা হয় এটা হচ্ছে স্কাওয়ারিং প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কেমিক্যাল প্রসেস, যে প্রথম না, এটা হচ্ছে এমন একটা কেমিক্যাল প্রসেস, খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে আমি ন্যাচারাল ইম্পিউরিটিস গুলো প্লাস অ্যাডভান্টিশাস মানে হচ্ছে যেগুলো প্রসেসিং এর ক্ষেত্রে আমার জয়েন হয়েছে, ডাস্ট যেগুলো, এগুলো আমি দূর করব। ঠিক আছে।
ডাইং বা প্রিন্টিং এর সময় ডাইস কেমিক্যালস গুলা অ্যাবজর্বেন্সি বাড়াতে হবে। তারপর হচ্ছে আমার পরবর্তী প্রসেস যেমন ব্লিচিং, ডাইং, প্রিন্টিং এর জন্য উপযোগী করে তোলার জন্য আমি স্কোরিং প্রসেসটা করি। ঠিক আছে, তোমরা বুঝতেছো স্কোরিং এ আমরা কি কি করি? এখন এখন হচ্ছে এখানে কতগুলো চেঞ্জ আসে স্কোরিং এ, মানে আমি কি কি পরিবর্তন করি, স্কোরিং আমি কি কি পরিবর্তন করতেছি। ঠিক আছে, এখানে অনেকগুলো পরিবর্তন করতেছে, যেমন হেমিসেলুলোজ বা সেলুলোজের যেগুলো ফ্র্যাকশন মানে লো ডিগ্রি অফ পলিমারাইজেশন, ডিপি মানে হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন। ঠিক আছে, যেগুলো ছোট মলিকুলার ওয়েটের সেলুলোজ বা হেমিসেলুলোজ ফ্র্যাকশন থাকে, এগুলোকে আমরা ডিজলভ করব স্কোরিং প্রসেসের সময়। তারপর হচ্ছে স্কোরিং প্রসেসে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা মূলত মানে এটা হচ্ছে প্রাইমারি এজেন্ট, এটাই মূলত আসল কাজটা করে। ঠিক আছে, তারপর হচ্ছে স্যাপনিফিয়েবল অয়েলস এন্ড ফ্যাটস আর কনভার্টেড ইনটু সোপ, মানে হচ্ছে আমি এই যেসব আমাদের কটনের যেসব অয়েল ফ্যাট থাকে ওগুলোকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিয়ে কাজ করব, তার ফলে এটা কিন্তু সোপে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তারপর আবার যেসব যেগুলোকে আমি স্যাপনিফিকেশন প্রসেস দিয়ে করতে পারবো না, এগুলো করবো কি স্কোরিং টেম্পারেচারে আমি এগুলো মেল্টিং করবো, মেল্টিং করে ইমালসিফাইড করে ফেলবো। এখন ইমালসিফায়ার জিনিসটা কি বুঝো? ইমালসিফায়ার বা ইমালশন জিনিসটা বুঝো? না বুঝলে বলো। বুঝি না। মিল্ক এবং ওয়াটার মিশ্রণ যেগুলো, এগুলোর ইমulsion বলা হয়। তার একাধিক একাধিক দ্রবণ থেকে মিশ্রণ, মানে একাধিক মিশ্রণ থেকে পৃথক করা না? একাধিক দ্রবণ বলতে তেল, ধরো তেল আর পানি একসাথে মিক্স হয় না। ঠিক আছে, তো আমি এখানে যদি একটা ইমালসিফায়ার ইউজ করি, তো ইমালসিফায়ার যদি ইউজ করি তাহলে দেখা যায় কি ওই ইমালসিফায়ার ইউজ করলে দেখা যায় কি তেল আর পানি কি হয়, মিক্স হয়, যেরকম দ্রবণ তৈরি হয় ওরকম। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে এটা একটু খাতা কলমে দেখাই। স্কোরিং প্রসেসে আমি 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 তোমার বলতেছি, মানে স্কোরিং প্রসেসে আমরা করি কি, যেসব আমাদের কটনের কটনের কেমিক্যাল কম্পোজিশনের কথা মনে আছে তোমাদের? কেমিক্যাল কম্পোজিশনের কথা মনে থাকলে তাহলে তোমরা জিনিসটা বুঝবা। কটনের কেমিক্যাল কম্পোজিশনের কথা মনে আছে? না হলে স্কোরিং প্রসেসটা পড়ালে বুঝবো না। হুম, তার কম্পোজিশন গুলা হ্যাঁ, কত পার্সেন্ট? কি কি কেমিক্যাল থাকে এটা বলো। স্যার কটনে হ্যাঁ, প্রোটিন থাকে, পেকটিন থাকে, ওয়াক্স থাকে, অয়েল থাকে, ফ্যাট থাকে, তারপর তোমার এই কি থাকে, অ্যাশ থাকে। এরকম অনেকগুলো কেমিক্যাল পড়ছিল না? জি স্যার। এগুলো ভুলে গেছে কেন? তো ওই জিনিসগুলোই তো রিমুভ করার প্রসেসটাই হচ্ছে তোমার দেখতেছো? জি স্যার। তো ওই প্রসেস, ওই জিনিসগুলো আমি রিমুভ করব, রিমুভ করার এই প্রক্রিয়াটাই হচ্ছে স্কাউরিং। কথা বুঝছো? জি বুঝছো, স্কাউরিং প্রসেসে আমি এই জিনিসগুলো রিমুভ করব। এখন রিমুভ করব কি কি করব, পেকটিন রিমুভ করব, তারপর হচ্ছে তোমার প্রোটিন গুলো রিমুভ করব, তারপর অয়েল, ওয়াক্স, ফ্যাট রিমুভ করব। তো ধরো আমি ফ্যাট রিমুভ করব।
ঠিক আছে? তো কিভাবে রিমুভ করবো আমি প্রসেসটা দেখ, স্যাপনিফিকেশন প্রসেস। স্যাপনিফিকেশন প্রসেসের মাধ্যমে আমরা যে তৈরি করতাম, এই যে সাবান। সাবান সাবান তৈরি করতাম, এটা মনে আছে? জি স্যার, অ্যাস্টারের সাহায্যে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ দেখো, ধরো এটা একটা ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে? তো এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি স্কাওয়ারিং প্রসেসে সোডিয়াম হাইড্রোক্সাইড আমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে তোমার স্কাওয়ারিং এর সময় সোডিয়াম হাইড্রোক্সাইডটা মাস্ট ইউজ করতে হবে, এবং এটাই মূলত কাজটা করবে। তাহলে দেখা যাবে কি আমি রিমুভ করবো কি, ধরো অয়েল ওয়াক্স ফ্যাট রিমুভ করবো। কিভাবে রিমুভ করবো? সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ইউজ করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে, ও গিয়ে এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড গিয়ে তোমার হুম হুম হুম। স্যাপনিফিকেশন প্রসেসটা কথা মনে আছে? সি ডাবল এন এ তৈরি হয়, ঠিক আছে? জি সরি, স্যার। এরকম না, এটা এরকম না। CH3COO স্যার। H33C তৈরি হবে, আর একটা হবে যে গ্লিসারিন তৈরি হবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তো স্যাপনিফিকেশন প্রসেসটার কথা মনে আছে? এতে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করার কারণে আমি একটা সোপ তৈরি হবে, ঠিক আছে? এটা ধরো এটা একটা ট্রাইগ্লিসারাইড, তার মানে এটা একটা ফ্যাট, ঠিক আছে? এটা ধরো একটা ফ্যাট, তো ফ্যাটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে তোমার সোপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? জি এক নাম্বার অয়েল ওয়াক্স রিমুভ করার জন্য। তারপর প্রোটিনের ক্ষেত্রে আমরা কি জানি, H2N, ধরো হ্যাঁ এরকমই তো প্রোটিনের ইয়াটা, ঠিক আছে? জি এভাবে যাবে, ঠিক আছে? প্রোটিন, এটা প্রোটিন, ঠিক আছে? এখন প্রোটিনটাকে আমি কি করব, প্রোটিনটাকে কি করব, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি না, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এটা কি হবে, এটা ভেঙে যাবে। এটা ভেঙে গিয়ে কি হবে, একটা হবে COOH, ঠিক আছে? আরেকটা হবে অ্যামিন মূলক। তাহলে তোমার এই পুরো প্রোটিনটা ভেঙে তাহলে কি হচ্ছে, একটা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে না? এটা একটা জি অ্যামাইনো স্যার। অ্যাসিড বা এটা একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে না? জিনিসটাকে আমি বুঝাতে পারতেছি? কারণ অ্যামাইনো অ্যাসিডের গঠনের গঠনে এরকম। এরপর আমি COOH থাকলে এটা অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল, ঠিক আছে? জিনিসটা বুঝছো? জি স্যার। এটা একটা প্রোটিন, তো প্রোটিনটাকে আমি করলাম ভাঙলাম, এই যে এখানে তোমার H প্লাস আসলো, এখানে না এখানে H প্লাস আসলো, আর এখানে OH মাইনাস আসলো, ঠিক আছে? হাইড্রোলাইসিস হলো আর কি, ঠিক আছে? তাহলে হয় কি, তোমার দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা ভেঙে গেল না, এটা ভেঙে তোমার একটা COOH হইলো, আর একটা পাশে কি হইলো, NH2 হইলো। তাহলে তোমার প্রোটিনটা ভেঙে গেল না? তাহলে আমি কি করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম, আমি তোমার ওয়াক্স বা অর ফ্যাট কে স্যাপনিফিকেশন প্রসেসের মাধ্যমে সোপে পরিণত করলাম। তারপর প্রোটিনটাকে আমি কি করলাম, অ্যামিনো অ্যাসিড ভেঙে ফেললাম, ঠিক আছে? জি স্যার। তারপরে আরেকটা হচ্ছে প্যাকটিন। এই প্যাকটিনটা দেখতে তোমার একদম সেলুলোজের স্ট্রাকচারের মতো, শুধুমাত্র একটা পার্থক্য আছে। এখানে পার্থক্যটা হচ্ছে COOH, আর এখানে ক্ষেত্রে কি থাকে, CH2OH থাকে, মানে প্রথম প্রাইমারি হাইড্রোক্সিল গ্রুপ থাকে গঠনের ক্ষেত্রে, ঠিক না? H2S। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্যাকটিন, এটা হচ্ছে প্যাকটিনের স্ট্রাকচার। প্যাকটিনের স্ট্রাকচার এটা, এটা প্যাকটিনের স্ট্রাকচার। তো আমি করব কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব না, আমি প্রসেসে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি না, জি স্যার। স্কারিং প্রসেস। তাহলে হবে কি, তোমার এখানে COOH টা কি হয়ে যাবে, COON হয়ে COO যাবে।
তার মানে প্যাকটিনের একটা সল্ট হয়ে গেল, তাই না? জি স্যার। এটা ওয়াটার সলিউবল হয়ে যাবে। তাহলে আমি কি করব, স্কারিং প্রসেসে আমার সেলুলোজ তো ভাঙার দরকার নাই, সেলুলোজ তো আমার আসল ম্যাটেরিয়াল কটনের। তারপর আমি কি ভাঙবো, প্যাকটিনকে আমি কি করব, প্যাকটিনের একটা সল্টে পরিণত করব। প্রোটিনকে আমি ভাঙে কি করব, অ্যামিনো অ্যাসিডে পরিণত করব, অ্যামিনো অ্যাসিডে। ঠিক আছে? তারপর আমি ওয়াক্স, ফ্যাট, যেগুলো অয়েল আছে এগুলোকে আমি স্যাপনিফিকেশন পদ্ধতিতে কি করব, আমি সাবান বা সোপে পরিণত করব। এরপরে হচ্ছে আমার এখানে ডিটারজেন্ট ইউজ করা হয় বা ওয়েটিং এজেন্ট ইউজ করা হয়। তো এদের কাছ থেকে ইমালসিফিকেশন প্রসেসটাকে আমি দেখাই। এটা ধরো ওয়াটার, এটা ধরো অয়েল, ঠিক আছে? তো এটা কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু কখনো মিশবে না, জিনিসটা বুঝছো? একটা আরেকটার সাথে মিশবে না। তো আমি যখন ইমালসিফায়ার ইউজ করবো, তো ইমালসিফায়ার আসলে হয় কি এরকম, এটা হচ্ছে একটা ইমালসিফায়ার। এটার থেকে এটা একটা হাইড্রোফিলিক হেড থাকে আর একটা হাইড্রোফোবিক টেইল থাকে। এখন হাইড্রোফোবিক হেড আর হাইড্রোফিলিক হেড আর হাইড্রোফোবিক টেইল থাকে। হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক জিনিসটা বুঝো? একটা পানিতে দ্রবণীয়, একটা পানিতে অদ্রবণীয়। না 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 না, একটা হচ্ছে পানি আকর্ষী, এটা হচ্ছে পানি আকর্ষী, এই পার্টটা হচ্ছে পানি আকর্ষী, এটা হচ্ছে পানি বিকর্ষী। ঠিক আছে? তো এখন যে এটা হচ্ছে পানি আকর্ষী, এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে পানি বিকর্ষী, এটা হচ্ছে পানি আকর্ষী। ঠিক আছে? মানে এটা হাইড্রোফিলিক, ফিলিক হলে তার মানে পানিকে আকর্ষণ করবে। তখন দেখা যায় কি, এখন অয়েল আর ওয়াটার যেখানে থাকবে, এখানে যদি আমি একটা ইমালসিফায়ার যদি এখন প্রবেশ করাই, তাহলে কি হবে, তখন হয়ে যাবে কি, ওই যে অয়েলের যেসব ড্রপলেট আছে, অয়েল গুলোকে কি করবে, ওর হাইড্রোফোবিক পার্ট যেটা আছে, হাইড্রোফোবিক মানে এটা পানি বিকর্ষী, তাহলে এটা কি, অবশ্য অয়েল আকর্ষী, মানে এটা অয়েলকে আকর্ষণ করবে। তো অয়েলের পার্ট গুলোকে করে কি ও ও ছোট ছোট পার্টে বিভক্ত করে দেয়। তখন দেখা যায় কি অয়েল গুলা তোমার পানিতে কি হয়ে গেল, স্ক্যাটার্ড হয়ে গেল। তাহলে দেখা যায় কি, যেরকম মিশ্রণের মধ্যে তোমার যেরকম মিক্স হয়ে যায়, তখন দেখা যায় কি পানির মধ্যে অয়েল গুলা এভাবে বিস্তৃত অবস্থায় থাকতেছে। ঠিক আছে? এটা কিভাবে হয়, এটা আসলে মূলত কিভাবে হয়, অয়েল ড্রপলেট করে কি, ওর একটা পার্ট হচ্ছে পানি আকর্ষী আর একটা পার্ট হচ্ছে পানি বিকর্ষী, অর্থাৎ অয়েল অয়েলকে আকর্ষণ করে, তাই না? ও এভাবে একটা অয়েলের ফরমেশন তৈরি করে কি এভাবে অয়েল গুলাকে পানিতে দ্রবীভূত করে ফেলে। জিনিসটা বুঝছো? এটা হচ্ছে ইমালসিফায়ারের কাজ। তো ইমালসিফায়ার আসলে কাজ করে এভাবে, ওর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট আর একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। তো হাইড্রোফোবিক পার্ট দিয়ে ও করে কি অয়েলকে আকর্ষণ করে। আর আর একটা পার্ট থাকে ওর হাইড্রোফিলিক, যেটা পানি আকর্ষণ করে, তাই না? তো ও করে কি অয়েলকেও ধরে রাখে, আবার পানিতেও থাকে। তখন দেখা যায় কি অয়েল আর পানি মিক্স হয়ে যায়। জিনিসটা বুঝছো এবার? আর এরপরেও জি যদি না স্যার। বুঝো, আমি আরেকটা ভিডিও দেখাবো নেক্সট ক্লাসে, তখন আরো আরো ক্লিয়ার হবে আমি ইমালসিফায়ার কিভাবে কাজ করে। ঠিক আছে? এখন তার ইমালসিফায়ার এখন গুলো কি সারফেক্টেন্ট? হ্যাঁ হ্যাঁ, ইমালসিফায়ারও এক ধরনের সারফেক্টেন্ট। তোমার ডিটারজেন্টও এক ধরনের সারফেক্টেন্ট, তারপরে ওয়েটিং এজেন্টও সারফেক্টেন্ট। তো সারফেক্টেন্টের কাজটা কি আসলে? সারফেক্টেন্ট হচ্ছে তোমার সারফেস অ্যাক্টিভ এজেন্ট। তো যেমন ওয়েটিং এজেন্টের কাজটাও আমি দেখাই দিই। ওয়েটিং এজেন্টে যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরো এটা একটা ফেব্রিক, ঠিক আছে? তো ওয়েটিং এজেন্ট কাজটা কি, ওয়েটিং এজেন্ট যখন আমি ইউজ করি, প্রথমে সাপোজ ধরো আমি ওয়াটার ইউজ করলাম, তো ওয়াটারটা দেখা যায় কি, ধরো এরকম অবস্থায় আছে। তো কতটুকু ওয়েট হইলো এটা নির্ধারণ করে যে কন্টাক্ট অ্যাঙ্গেলের মাধ্যমে, স্পর্শকোণ, তোমরা ইন্টারে পড়ছিলে স্পর্শকোণ, এই কন্টাক্ট অ্যাঙ্গেলের মাধ্যমে, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? ও এই থিটার মানটা যখন আরো বাড়বে, থিটার মানটা আমার যত কমবে তত ওয়েটিং বেশি হবে। অ্যাঙ্গেল এটা বড় নাকি এটা বড়?
বুঝছো জিনিসটা? প্রথমটা বড় স্যার। প্রথমটা বড়, তো প্রথমটা যদি কন্টাক্ট অ্যাঙ্গেলটা বড় হয় তাহলে ওয়েটিংটা কম হচ্ছে। ওয়েটিং এজেন্ট ইউজ করলে প্রথম অবস্থায় যদি ওয়াটারটা ফেব্রিকের এতটুকু জায়গায় স্প্রেড হয়, পরবর্তীতে এটা স্প্রেডটা আরো বেশি হয়েছে। কেন? ওয়েটিং এজেন্ট ইউজ করলে তখন দেখা যায় থিটাটা আরো কমাতে থাকে। মানে হচ্ছে প্রথম অবস্থায় যদি ওয়াটারটা যদি এরকম হয় তাহলে কিন্তু ওয়েট থিটার মানটা আরো অনেক বেশি, তখন এটা ওয়েটিংটা কম, মানে হচ্ছে এটা কম শিখতে হবে, মানে সারফেসের উপর ছড়াতে পারতেছে না ওয়াটারটা। তো ওয়াটার যদি ছড়াইতে না পারে তার এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি ফেব্রিকের উপর কাজ করতে পারবে? অবশ্যই পারবে না, কারণ ওয়াটারের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা তোমার ফেব্রিকের উপর কাজ করতে পারবে না। তাহলে আমি ওয়েটিং এজেন্ট ইউজ করলে তখন হয়ে যাবে কি ড্রপলেটটা তোমার এরকম হয়ে যাবে অনেকটা। তাহলে থিটার মানটা যত ছোট হবে তত ড্রপলেটটা স্প্রেডিং হবে, তত বেশি ফেব্রিকের সাথে ওয়াটারের কন্ট্যাক্ট পোর্শন বাড়বে। সারফেক্টেন্টের কাজই হলো তোমার ফেব্রিক আর ওয়াটার ড্রপলেট, ঠিক আছে, এটার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা বাড়ানো, ওয়াটারের সাথে ফেব্রিকের কন্ট্যাক্টটা বাড়ানো, অ্যাঙ্গেলটা কমানো, কন্ট্যাক্টটা বাড়ানো। যত বেশি ছড়াবে, যত বেশি স্প্রেড হবে, তত বেশি ওয়েটিং হবে। জিনিসটা বুঝতে পারছি? তোমরা মানে জিনিসটা বুঝতেছো না? স্যার ওয়েটিং জিনিসটা বলতে কি স্যার, কি আর কি মানে ভিজা হ্যাঁ কোনো ওয়েটিং, কিছু? হ্যাঁ ওয়েটিং এটাই হচ্ছে ওয়েটিং। ওয়েটিং মানে হচ্ছে ধরো প্রাথমিক অবস্থায় আমার ওয়াটার ড্রপলেটটা এরকম ফেব্রিকের উপরে এই অবস্থায় আছে, তাই না? যখন আমি ওয়েটিং এজেন্ট ইউজ করবো, ওয়েটিং এজেন্ট ইউজ করার পর থিটার মানটা আরো কমে গেল, তার মানে ড্রপলেটটা আরো ছড়ালো মানে হচ্ছে ফেব্রিকের কন্ট্যাক্টটা আরো বেশি পরিমাণ আসলো। এখানে তো সামান্য কিছু অংশ ফেব্রিকের কন্ট্যাক্টে আসছে, কথা বুঝছো? কিন্তু এখানে কিন্তু বিশাল অংশ ফেব্রিকের কন্ট্যাক্টে আসছে। তো এই ওয়েটিং এজেন্টের কাজই হচ্ছে এভাবে তোমার ইয়াকে কি করা, ফেব্রিককে ওয়াটারের সাথে কন্ট্যাক্টটা বাড়ানো। তাহলে বাড়লে হবে কি, আমার ফেব্রিকটা প্রচুর পরিমাণে মানে পানিটা সবখানে যেতে পারবে, তাই না? ফেব্রিক সারফেসের উপর পানিটা বেশি ছড়াবে। তো ফেব্রিক সারফেসের উপর পানিটা যদি বেশি ছড়ায় তাহলে কি হবে, আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না আমার সলিউশনে, ওই সলিউশনটা আমার বেশি পরিমাণে কাজ করতে পারবে, সোডিয়াম হাইড্রোক্সাইড গুলো কাজ করতে পারবে। জিনিসটা বুঝছো? এটা একটু একটু স্যার একটু ওটা যে কঠিন, এটা তোমরা ফিউচারে পড়বা, তোমাদের এরকম একটা টপিক। হ্যাঁ স্পর্শগুণ আর কি, হ্যাঁ স্পর্শগুণের মতো। স্পর্শকণ, কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। তোমরা পড়ছিলা যে পানির পৃষ্ঠটান, পানির জি পৃষ্ঠটানের স্যার ওটাই কারণে ও, বলতেছিলাম যে পৃষ্ঠসানে বাবল হ্যাঁ যে আমরা পড়ছিলাম ওইগুলোর মতো। হ্যাঁ ওগুলোর মতো। ওই পৃষ্ঠটানের কারণে ও কি করে, মানে ওর মধ্যে একটা ইয়া থাকে, আণবিক আকর্ষণ থাকে। তো যার কারণে হয় কি ও অন্য আরেকটার সাথে কন্ট্যাক্টে আসতে চায় না, তাই না? ও জি গোল স্যার। ফর্মে থাকতে চায়, তো ও আরেকটা ফর্মে আসতে চায় না। তো দেখা যায় কি এখানে হয় কি, একটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স, জি স্যার। হ্যাঁ, একটা অ্যাডহেসিভ ফোর্স থেকে একটা কোহেসিভ ফোর্স থাকে। তো দেখা যায় কি ওই তোমার এই পানি অণুর মধ্যে নিজেদের মধ্যে যে আকর্ষণটা থাকে, ওই আকর্ষণটা বেশি থাকলে তোমার ও ফেব্রিকের কন্ট্যাক্টে আসতে চাইবে না। তো ওয়েটিং এজেন্টের কাজ হচ্ছে আমার পানির মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ আছে, ওই আকর্ষণটা কমিয়ে ফেব্রিকের সাথে তোমার আকর্ষণটা বাড়ানো। তাহলে বাড়লে হয় কি, এখানে ফোর্সটা কাজ করে, তাহলে দেখা যায় কি ফেব্রিকের তত বেশি এটা ছড়াবে। জিনিসটা বুঝছো? পানি ধরো যখন ওয়েটিং এজেন্ট ইউজ করবো না, তখন ওর যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে পানির মধ্যে, মানে ভিতর ওর নিজস্ব যে একটা বল থাকবে, এটা বেশি থাকবে। ওয়েটিং এজেন্ট ইউজ করলে তখন দেখা যাবে কি ওই ফোর্সটা কমে গিয়ে ফেব্রিকের সাথে একটা কানেকশন তৈরি হবে, ঠিক আছে? মানে কোহেসিভ ফোর্সটা কমে গিয়ে অ্যাডহেসিভ ফোর্সটা বেড়ে যাবে। তখন দেখা যাবে কি ও তত বেশি ফেব্রিকের সারফেসে ছড়াবে, যত বেশি ছড়াবে তত বেশি আমার ওয়েটিং হবে। আর ওয়েটিং হলে যেহেতু লিকুইডের সাথে আমার কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ভালোভাবে কাজ করতে পারবে, ঠিক আছে? জি আর স্যার। আমরা যে অয়েল যেগুলো আছে, মানে ডাস্ট যেগুলো আছে, এগুলো কিভাবে রিমুভ করব? এগুলো সেম ভাবে, ধরো এটা একটা অয়েল, লিকুইড অয়েল, ঠিক আছে? লিকুইড অয়েলটা তোমার কিসের সাথে, ফেব্রিক সারফেসের উপর ছড়াই আছে, তাই না? তা আমি আমার ইয়ার কাজটা কি,
তো আমি এখানে সারফেক্টেন্ট ইউজ করব। তো সারফেক্টেন্টের কিন্তু হাইড্রোফোবিক একটা পার্ট থাকে বলছিলাম না, হাইড্রোফোবিক পার্ট। জি স্যার। এই হাইড্রোফোবিক পার্টটা কি করবে জানো? ফেব্রিক ইয়াটাকে, অয়েল ড্রপটাকে ও যে বেশি ছড়াইছিল, এখান থেকে ওর কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কি করছে, এটা কম ছিল না, কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা বাড়াই দিতে এক সময় এটা কি ফেব্রিক থেকে উঠে যাবে। মানে হচ্ছে সারফেক্টেন্ট ওয়েটিং এর কাজটা করবে কি, এই অবস্থা থেকে মানে স্প্রেডিংটা বাড়াবে। আর আর ইয়ার ক্ষেত্রে কি করবে, অয়েল বা ডার্টের ক্ষেত্রে কি করবে, স্প্রেডিংটা যেখানে বেশি থাকবে এটাকে কমাইয়া একেবারে এটাকে তুলে ফেলবে। তুলে ফেলার পরে অয়েল ড্রপলেটটা রয়ে গেছে না, অয়েল ড্রপলেটটা উঠে গেল না ফেব্রিক থেকে, উঠার পরে এটা ইমালসিফায়ার হিসেবে ইমালশন হয়ে যাবে। এরপরে জিনিসটা আমি বুঝাতে পারলাম? একটু বেশি ঢুকতেছে মাথায় তোমাদের? বেশি কঠিন লাগতেছে? স্যার এটা আর একটু বলেন। হ্যাঁ আমি বলি, ওই ওয়েটিং এজেন্টের কাজটা কি, ওয়েটিং এজেন্টের কাজ হলো যে আমার ড্রপলেট যেটা আছে এটাকে আমি স্প্রেড করা, এটা ওয়েটিং এজেন্টের কাজ। তো ওয়েটিং এজেন্ট একটা সারফেস অ্যাক্টিভ এজেন্ট। আরেকটা সারফেস অ্যাক্টিভ এজেন্ট হিসেবে আমি ডিটারজেন্ট ইউজ করতেছি। ডিটারজেন্ট, তো ডিটারজেন্টে কি কাজটা করতেছে, কিভাবে কাজটা করতেছে? ধরো এটা একটা অয়েল ড্রপ, অয়েল ড্রপটাকে ও কি করতেছে, যেহেতু ডিটারজেন্টের একটা হাইড্রোফিলিক পার্ট থাকে, ইমালসিফায়ারের যেরকম একটা হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফোবিক পার্ট থাকে, ডিটারজেন্টেরও একটা হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফোবিক পার্ট থাকে, তাই না? তো হাইড্রোফোবিক পার্টটা কি করতেছে, অয়েলকে টানতেছে, টানার পরে করে কি ওই যে ওইটার ফেব্রিকের উপর যে স্প্রেড হলো, স্প্রেডিংটা আস্তে আস্তে কমাতে থাকে, কমাতে কমাতে একসময় এটাকে ফেব্রিক থেকে তুলে ফেলে আর অয়েলটাকে। পিস্টন কমাই দেয়। হ্যাঁ হ্যাঁ, পৃষ্ঠটান কমায় তোমার পরে দিয়ে করে কি কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা তোমার বাড়ায়। বুঝছো? তো বাড়ানোর পরে এরপরে করে কি জি ও স্যার। এটাকে পানিতে এভাবে ছড়াই দেয়, ইমালশন হিসেবে পানিতে ছড়াই দেয় অয়েল গুলাকে, ডার্টস অয়েল যা থাকে আর কি। ঠিক আছে? ঠিক আছে, এটা না বুঝলেও সমস্যা নাই, এটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝো। পেকটিনকে আমি ভাঙবো সোডিয়াম পেকটেট হিসেবে কনভার্ট করব, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে। তারপর তোমার প্রোটিনকে আমি অ্যামিনো অ্যাসিডে ভাঙবো। তারপর হচ্ছে আমি অয়েল, ওয়াক্স, তারপরে ফ্যাট যেগুলো থাকে এগুলোকে আমি সোপে কনভার্ট করব। ঠিক আছে? জাস্ট এই জিনিসটা বুঝো, ওটা আস্তে আস্তে বুঝবা। ঠিক আছে? জি স্যার। আমি ইয়াতে যাচ্ছি। এই জিনিসটাই আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। কি কি চেঞ্জ আসে, চেঞ্জেস অকার্স ডিউরিং স্কাউরিং। দেখো, স্কাউরিং করে আমার প্রথম কাজ হচ্ছে আমি অয়েল, ওয়াক্স, তারপরে পেকটিন, প্রোটিন, এই জাতীয় যেসব উপাদান আছে এই জিনিসগুলো আমি কি করব, রিমুভ করব। ঠিক আছে? ফেব্রিক থেকে। তো রিমুভ করা করব কিভাবে, ওইগুলো আমি যে দেখাইলাম তোমাদেরকে, সাবান কিভাবে তৈরি হয় ওই জিনিসগুলো এখানে লিখছে। এই দেখো, সেপনিফিকেবল oils and fats are converted into soap. ওই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, ওটার কাজই হচ্ছে এটাকে ভাঙা। আর যেগুলো সেপনিফিকেবল করতে পারবো না আমি, ওইগুলোকে কি করবো, স্কারিং টেম্পারেচারে এগুলো মেল্ট হবে, ওই চর্বিগুলা, ওয়াক্স চর্বিগুলা, তেলগুলা হওয়ার পরে এগুলো কি হবে, এরপরে হবে তোমার এটা ইমালশন তৈরি করবে। ইমালশন হিসেবে অয়েল যেগুলো আমি ইয়া করতে পারবো, যেগুলোকে আমি সোপে তৈরি করতে পারবো, এগুলো তো সোপ হবে। আর যেগুলো সোপে তৈরি হবে না, এগুলো ইমালশন হিসেবে কি ওয়াটারের সাথে থেকে যাবে। ঠিক আছে? আর পেকটিন গুলোকে আমি জি কি স্যার। করব, মেটাপেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিড। সল্ট, হ্যাঁ, পেকটিক অ্যাসিড আর সল্ট হিসেবে কনভার্ট করব। প্রোটিন গুলোকে হাইড্রোলাইসিস করে আমি কি করব, অ্যামিনো অ্যাসিড বা অ্যামোনিয়াতে কনভার্ট করে ফেলবো। আর ওয়াটার সলিউবল যেগুলো আছে এগুলো তো অবশ্যই পানিতে ডিজলভ হয়ে যাবে। আর ইনসলিউবল যেগুলো আছে এগুলো আমি সাসপেনশন হিসেবে
ওয়াটার থাকবে, ঠিক আছে। আর কিছু সাইজের ম্যাটেরিয়ালস থাকলে এগুলো রিমুভ হবে। আমি কি বুঝাতে পারতেছি স্কাউরিং প্রসেসটা আসলে কি? স্কাউরিং জি প্রসেসটা স্যার, হচ্ছে oil সাসপেনশনটা স্যার wax একটু বলুন তো। fat সাসপেনশন মানে এটাই আর কি, ডার্টস গুলো তোমার রিমুভড এন্ড রিটেইনড ইন সাসপেনশন, মানে এটা ইয়া হিসেবে থাকবে আর কি। হ্যাঁ না, লিকুইড বাতের মধ্যে এটা থাকবে আর কি। ইয়ার এখন হচ্ছে তোমার যে তোমাদের প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম কটনের কিছু ইম্পিউরিটিস থাকে, যেমন প্যাকটিন, তারপরে ওয়াক্স, অয়েল, ফ্যাট, প্রোটিন, তারপরে তোমার ইয়ার ক্ষেত্রে একটা ইম্পিউরিটিস থাকে, সিল্কের ক্ষেত্রে সেরিসিন, মনে আছে? ওগুলো রিমুভ করব। এই রিমুভ করার প্রসেসটাই হচ্ছে স্কাউরিং। কিভাবে রিমুভ করব এই জিনিসটা এখানে লেখছে, বাট আমি এটা ইয়াতে মানে তোমাকে রিঅ্যাকশন সহ দেখাইলাম। ঠিক আছে, জি স্যার। রিঅ্যাকশন সহ তোমাকে ওটা দেখাইছি। এটা এই জিনিসগুলো রিঅ্যাকশন সহ দেখাইছি। এর পরবর্তীতে যেগুলো দেখাইছে এগুলো আরো আরো ডিপ, এগুলো তোমরা অন্য অন্য ইয়ারে পড়বা। আমি জাস্ট একটু হালকা পাতলা দেখাইলাম, ঠিক আছে। তো এটা জি পরেরটা না বুঝলে এটা পরবর্তীতে পড়তে পারবা। জাস্ট আগে যেটা দেখাইছে প্রোটিন কিভাবে কনভার্ট হয়, তারপরে সোপ কিভাবে সোপ তৈরি হয়, আর কিভাবে ইমালসিফায়ার তৈরি হয়, এই জিনিসগুলো ইমালসিফায়ার কিভাবে কাজ করে, এগুলা নেক্সট ক্লাসে তোমার একটা ভিডিও দেখাবো, তখন ইমালসিফায়ার কিভাবে কাজ করে, কিভাবে ইমালশনটা তৈরি হয় এটা দেখতে পারবা, ঠিক আছে। এখন হচ্ছে দুই ধরনের ওয়েতে আমি, হ্যাঁ, কটন স্কাউরিংটা আমি দুই ধরনের করতে পারি। একটা হচ্ছে ইয়ার্ন ফর্মে করতে পারি, একটা হচ্ছে ফেব্রিক ফর্মে করতে পারি। কথা হচ্ছে স্কাউরিংটা আমি ইয়ার্নেও করতে পারি অথবা ফেব্রিক ফর্মেও করতে পারি। এখন অনেকগুলো মেথড ব্যবহার করা হয় কটন স্কাউরিং এর জন্য। এটা হচ্ছে মেথড, মানে আমি কি কি মেথড ইউজ করে স্কাউরিং করব, ঠিক আছে। তো মেথড গুলো হচ্ছে ধরো ব্যাচ প্রসেস বা সেমি কন্টিনিউয়াস প্রসেস, কিয়ার বয়লার প্রসেস। আর একটা হচ্ছে সেমি কন্টিনিউয়াস, এটা হচ্ছে মানে পুরোপুরি কন্টিনিউয়াস না, আবার সরি এটা এটা ডিসকন্টিনিউয়াস হবে। ব্যাচ প্রসেস, সরি এটা সেমি না, এটা ডিসকন্টিনিউয়াস প্রসেস হবে। এই জিনিসটা ভুলে যেটা কারেকশন করতে হবে, এটা এটা সেমি হবে না, এটা ডিসকন্টিনিউয়াস প্রসেস হবে। আর এটা হচ্ছে সেমি কন্টিনিউয়াস প্রসেস, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, আর একটা মডার্ন স্কোয়ারিং প্রসেস। তো এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট মাথায় রাখো। একটা হচ্ছে ব্যাচ প্রসেস মানে হচ্ছে আমি একসাথে অনেকগুলো ফেব্রিক নিয়ে একটা শুধু প্রসেস করব, মানে শুধু স্কাউরিং প্রসেসটাই করব, সেটা হচ্ছে ব্যাচ প্রসেস বা ডিসকন্টিনিউয়াস প্রসেস। আমি কিছু বিশাল অ্যামাউন্টের ফেব্রিক নিয়ে শুধু একটা প্রসেস করবো, স্কাউরিং প্রসেস করবো অনেকক্ষণ সময় নিয়ে, এটা হচ্ছে ব্যাচ প্রসেস। আর কন্টিনিউয়াস প্রসেসটা হচ্ছে কি, আমি স্কাউরিং করব, স্কাউরিং করার পর আবার ব্লিচিং প্রসেসও করে ফেলবো, ডিসাইজিং প্রসেস করব, ডিসাইজিং এর পর স্কাউরিং করবো, স্কাউরিং এর পর ব্লিচিং করবো, একসাথে ধরো 20 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমি একসাথে 3টা প্রসেস করে ফেলবো, 3-4 ঘন্টার মধ্যে। ওইটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। জিনিসটা বুঝছো? জি স্যার। জি স্যার। আজকে কি বুঝতে একটু কষ্ট হচ্ছে মনে হয়? প্রথম অবস্থায় বেসিক বেশি বেশি মানে বেসিক বেশি গ্যাদার করে ফেলতেছে এজন্য। স্যার আজকে স্কাউরিং প্রসেসটা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবো এই প্রসেসটা দেখাই। তাহলে আমরা একটা ব্যাচ প্রসেস বা ডিসকন্টিনিউয়াস প্রসেস দেখি। এই ব্যাচ প্রসেসটা হচ্ছে আমার কিয়ার বয়লার ইউজ করব। এখানে রেসিপিটা আমি নেক্সট ক্লাসে বুঝাই দেব, এখন বুঝাইলে আর মাথায় ক্যাচ করবে না তোমাদের, ঠিক আছে। জাস্ট এটা একটু দেখো, একদম ইজি। এটা হচ্ছে আমি স্কাউরিং করার জন্য আমি অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব। আমি বলছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, সোডা অ্যাশ ইউজ করব, ওয়েটিং এজেন্ট ইউজ করব, ডিটারজেন্ট ইউজ করব। এইগুলা সবগুলো আমি কি করব, এখানে মিক্সিং ট্যাঙ্কে মিক্স করব। মিক্স করার পরে এরপরে তোমার মিক্সিং ট্যাঙ্ক থেকে সলিউশন গুলো কোথায় যাবে, একটা প্রি হিটারে যাবে। প্রি হিটারে একটা পাম্প থাকবে, এখানে পাম্প করবে কি তোমার
এখান থেকে মিক্সিং ট্যাঙ্কের যেসব পানি আছে যেসব সলিউশন আছে এটাকে টানবে, টেনে তোমার প্রিহিটারে থাকবে। এখন প্রিহিটারের কাজটা কি, টেম্পারেচার হিট দেওয়া, হিট দিয়ে সলিউশনটাকে তোমার কি করা, সলিউশনকে কি করবে, হিট দিয়ে ওয়ার্ম করবে। আমার দরকার টেম্পারেচার 100 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড বা 130 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার। তো সেই কারণে তোমার এখানে হিট দিবে। তো এইটাই হচ্ছে একটা কেয়ার বয়লার। তো কেয়ার বয়লারের মধ্যে দুইটা টিউব থাকে, যেভাবে বইতে লেখা আছে সেভাবে আমি বলতেছি। দুইটা টিউব, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে, দুইটা টিউব। এর মাঝখানে একটা থাকে তোমার প্রিহিটার। এরপর আমি মিক্সিং ট্যাঙ্কে যেসব মিক্স করব কেমিক্যাল, এটা পাম্পের সাহায্যে এখানে আসবে, এখানে হিট হবে, প্রিহিটারের মধ্যে গরম হবে। এটা গরম হওয়ার পর এরপরে এটা কি হবে, ফেব্রিকের উপরে স্প্রেড হবে। আর ম্যানহোল যেটা দেখতেছো, ম্যানহোলটা তোমার ফেব্রিকটা এইভাবে এভাবে করে 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 ছড়ায় ছড়ায় রাখার জন্য ম্যানহোলটা ইউজ করে। ম্যানহোল দিয়ে আমি ফেব্রিকটা এখানে ভাঁজ করে 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 রাখবো। কিভাবে ভাঁজ করে রাখবো, ফেব্রিকটা এভাবে করে থাকবে। লেয়ার আকারে আর কি স্যার। হ্যাঁ, এটাকে প্লেটিং বলা হয়, ঠিক আছে। তো এভাবে করে থাকবে ফেব্রিকটা কিয়ার বলারের ভিতর। তো কিয়ার বলারের এটা হচ্ছে ম্যানহোল। ম্যানহোল দিয়ে আমি ফেব্রিকটা প্রবেশ করাবো, এখানে ভাঁজ করে রাখবো। রাখার পরে এখানে একটা প্রেসার গ্যাস আছে, প্রেসার গ্যাসে তোমার শো করবে আমার কত প্রেসার হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেফটি বাল্ব থাকবে। যদি টেম্পারেচার এবং যদি বেড়ে যায়, সেফটি বাল্বটা আমি ওপেন করে দেবো, তাহলে হবে কি, মেশিনটা নিরাপদ থাকবে। অনেক সময় হয় কি, বয়লার যে ফেটে যায়, এটা জানো, পরে যে ব্রাস্ট করা অ্যাক্সিডেন্ট হয় এরকম, শুনছো এটা পেপারে, দেখছো কখনো? বয়লারে কিন্তু প্রচুর টেম্পারেচার থাকে। তো টেম্পারেচারের কারণে অনেক সময় কিন্তু বয়লার ফেটে যায়, কিন্তু এই দুর্ঘটনা ঘটতে পারে। কথা বুঝছো? এটাও কিন্তু একটা বয়লারের মতো, এই জন্য এটা কিয়ার বয়লার। এটা মেটালের তৈরি একটা বয়লার। তো এখানের মধ্যে সরাসরি হিট দেওয়া হয় না, হিটটা এখানে দেওয়া হয় প্রি হিটারে। প্রি হিটার দিয়ে হিট দেওয়া হয়। তোমরা জিনিসটা বুঝতেছো? একদম ইজি। জি স্যার। স্যার, হ্যাঁ, স্যার যে মানে প্রিহিটার থেকে ফেব্রিকে স্যার মানে হিট দেওয়ার পরে ম্যানহোলের কাজ হচ্ছে মানে ফেব্রিকটাকে স্যার নিচে লেয়ার আকারে স্প্রেড করতেছে, এটা ম্যানহোলের না না মানে নিচে যেটা না, স্প্রেড ম্যানহোল দেখাচ্ছে। না, আমি বলি ম্যানহোলের কাজ হচ্ছে ফেব্রিকটাকে আমি এখানে ইয়ার মধ্যে রাখবো অথবা বের করে ফেলবো। তো বের করার জন্য আমার একটা জায়গা লাগবে না বা হোল লাগবে না। তো এটা দিয়ে আমি ফেব্রিকটাকে প্রথমে এখানে বসাবো। বসানোর পরে কিসের উপর বসাবো, এটা হচ্ছে ফলস বটমের উপর বসাবো। ফলস বটম হচ্ছে একটা ছিদ্রযুক্ত একটা সারফেস, ছিদ্রযুক্ত। কেন ওই কেন এটা আমি পরে বলতেছি। ছিদ্রযুক্ত সারফেস, এর উপর আমি মানে একটা নেটের মতো একটা সারফেস, এটার উপর আমি ফেব্রিকটা বসাবো। বসানোর পরে এরপর আমি করবো কি, এখানে কেমিক্যালটা তৈরি করব। কেমিক্যালটা তৈরি করার পরে এখানে একটা পাম্প থাকে, পাম্পটা করবে কি তোমার হিটার, প্রিহিটারে নিয়ে যাবে। প্রিহিটার থেকে এরপর আবার পাম্পের মাধ্যমে তোমার এখানে স্প্রে করবে সলিউশনটা। স্প্রে করার পরে এটা স্প্রে করার পরে এটা পুরো ফেব্রিকের উপর আস্তে আস্তে ছড়াবে না, ছড়ায় যেতে 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 আবার এই যে এখানে ছিদ্রযুক্ত ইয়ে আছে না, ফলস বটম, ছিদ্রযুক্ত ফলস বটমের মধ্য দিয়ে আবার করবে কি, ছিদ্রযুক্ত ফলস বটমের মধ্যে দিয়ে আবার কিন্তু ইয়েটা বের হয়ে চলে আসবে, সলিউশনটা। বের হওয়ার পর আবার আমি পাম্পের সাহায্যে আবার প্রিহিটারের মধ্যে দিয়ে আবার স্প্রে করব। আবার লিকুইড গুলো এদিকে নিচে চলে যাবে, আবার পাম্পের সাহায্যে তুলে আবার আমি প্রিহিটারের মধ্যে দিয়ে আবার গরম করে আবার এদিকে স্প্রে করব। এবার জিনিসটা বুঝছো? জি স্যার। স্যার এখন বুঝছো? এভাবে আমি প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকলে আমি, যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে তাহলে আমি 8 ঘন্টা রাখবো। আর 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি দিই তাহলে আমি 2 ঘন্টা রাখতে হয়ে যাবে। এটা বুঝছো? না বুঝলে বলো, আবার বলি। স্যার নেক্সট ক্লাসে বলবেন স্যার, আজকে জি ভালো স্যার। মতন বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনিও তোমাদের মাথা হ্যাং হয়ে গেছে। 30 মিনিটের পরে মানুষের জি স্যার, লোড ব্রেন আর বেশি ক্যাচ করতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আবার আবার পড়াই দেবো। জি স্যার। স্যার এটা পিডিএফটা কি স্যার আমাদেরকে দিবেন ডিসাইজিং এর, স্যার এটা দিবেন বলছিলেন পড়ানো শেষ হয়ে গেলে। হ্যাঁ, আমি কালকে মিসবাকে দিছি।
সিনজিং জি এরটা স্যার। দিছি, ডিসাইজিং স্যার এর সিঙ্গেল একটা আরেকটা আপডেট করে। হ্যাঁ সিনজিং এরটা আরো আপডেট করছি, আপডেট করে তারপর দিছি। ডিসাইজিং এরটাও পেয়ে যাবে এই সপ্তাহে, মানে নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবে, 2-3 দিনের মধ্যে। এস কারণ এটা একটু টাইম লাগবে। ঠিক আছে। জি জি স্যার। স্যার। ওকে ঠিক আছে তাহলে।